কল্পনা করুন এমন একটি শহর যেখানে প্রতিদিন কুয়াশার চাদরে ঢাকা থাকে অন্ধকার এক সত্য। এমন এক স্কুল যেখানে বাচ্চাদের শেখানো হয় পড়াশোনা, কিন্তু পর্দার আড়ালে তাদের সাথে ঘটে এমন অমানবিকতা যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যেখানে অসহায় বাচ্চাদের আর্তনাদ দেয়ালের বাইরে যেতে পারত না, বাচ্চাদের বোবা চিৎকারকে টাকা আর ক্ষমতা দিয়ে ধামাচাপা দেওয়া হয়েছিল। আজ আমরা কথা বলবো 2011 সালের দক্ষিণ কোরিয়ার সেই বিখ্যাত মুভি সাইলেন্স নিয়ে। এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি বাস্তব সত্য ঘটনা যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। মুভির লিড রোলে রয়েছে ক্যাং। সে একজন আর্ট টিচার। সে তার গাড়িতে করে মিউজিং শহরে যাচ্ছিল। সেখানে একটি বড় স্কুলে তার নতুন চাকরি হয়েছে। এই চাকরিটি তার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না। যাওয়ার পথে রাস্তায় তার একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর ফলে তার গাড়িতেও সমস্যা দেখা দেয়। সে তার গাড়িটি মেকানিকের কাছে ঠিক করতে দিয়ে ওই শহরেই যাচ্ছিল একটি মেয়ে যার নাম ইউজিন তার কাছ থেকে লিফট নেয়। অন্যদিকে আরেকটি দৃশ্যে দেখা যাচ্ছিল একটি ছোট বাচ্চা ছেলে একটি ট্রেনের সামনে এসে কথা বলার সময় ইউজিন বলে সে হিউম্যান রাইট অর্গানাইজেশনের হয়ে কাজ করে, আর ক্যাং তাকে বলে সে একজন আর্ট টিচার, আর সে যে স্কুলে জবের জন্য যাচ্ছে সেই স্কুলের বাচ্চারা শুনতে বা বলতে কোনোটাই পারে না। তবে ক্যাং ওদের সাইন ল্যাঙ্গুয়েজ খুব ভালো করেই জানে, যেটা ওদের পড়ানোর জন্য খুব বেশি দরকারি। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়েছে। ইউজিন ক্যাংকে গন্তব্যে পৌঁছে দিয়ে যাওয়ার সময় সে তার ভিজিটিং কার্ডটি ক্যাংকে দিয়ে যায়, যেখানে তার নাম্বার ছিল। ক্যাং সেই স্কুলে পৌঁছে প্রিন্সিপালের সাথে দেখা করে। তাদের দুজনের কথাবার্তা শুনে বোঝা যায় ক্যাংয়ের এই চাকরিটি তার প্রফেসর কিম এর রেফারেন্সে হয়েছে। প্রফেসর কিম এবং এই স্কুলের প্রিন্সিপাল তারা দুজনই খুব ভালো বন্ধু। তখন সেখানে এই স্কুলের অ্যাডমিন এসে উপস্থিত হয়। সে আসলে প্রিন্সিপালের ছোট ভাই এবং তারা দুজনেই যমজ। অ্যাডমিন এই স্কুলের কাজ করার নিয়মকানুন বোঝানোর জন্য ক্যাংকে তার সাথে নিয়ে আসে। সে ক্যাংকে বলে চাকরিটা পেতে হলে তোমাকে 5 লাখ কোরিয়ান ইয়েন অর্থাৎ বাংলা টাকায় 5 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। ক্যাংয়ের এই চাকরিটা ভীষণ প্রয়োজন, তাই সে তার মার কাছে ফোন করে বিষয়টি খুলে বললে তার মাও তাকে বলে টেনশন না করতে, টাকার ব্যবস্থা হয়ে যাবে। এর পরের দিন ক্যাং যখন বাচ্চাদের ক্লাস নিচ্ছিল, তখন সে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করল। এখানকার সব বাচ্চারাই একটু ভয় পেয়ে আছে। অন্যদিকে মিং নামের একটা ছেলে, যে কিনা আজকের অ্যাসাইনমেন্টও করেনি এবং তার চেহারাতেও ক্ষতের অনেক দাগ। ক্লাস শেষ করে ক্যাং স্কুলের সিনিয়র টিচার পার্কের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলে। তখন পার্ক তাকে বলে যে মিংয়ের ছোট ভাই কিছুদিন আগেই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, যার কারণে মিং মানসিকভাবে একটু ভেঙে পড়েছে। আর মিং অনেক জেদি, তাই সে তার মনের কথা সহজে কাউকে খুলেও বলে না। স্কুল থেকে বের হওয়ার সময় ক্যাংয়ের মা ক্যাংকে ফোন করে বলে টাকার ব্যবস্থা হয়ে গেছে। তখন আমরা আরও জানতে পারি ক্যাংয়ের একটা ছোট মেয়ে আছে। ক্যাংয়ের স্ত্রী আর এই দুনিয়াতে নেই, অর্থাৎ সে মারা গেছে। ক্যাংয়ের মেয়ে তার মায়ের সাথেই থাকে। আর ঠিক তখনই ক্যাংয়ের কানে একটি বাচ্চার চিৎকারের শব্দ আসে। ক্যাং সেখানে যেয়ে বুঝতে পারে এই শব্দটি লেডিস টয়লেটের ভিতর থেকে আসতেছে। ক্যাং তখন বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে থাকে ভিতরে কি হচ্ছে, কোনো সমস্যা হয়েছে কিনা। ঠিক তখনই স্কুলের ওয়াচম্যান আসে। ক্যাংকে বলে যেসব বাচ্চারা কথা বলতে পারে না, কানে শোনে না, তারা এভাবেই চিৎকার চেঁচামেচি করে যখন বোর্ড ফিল করে। কথা বলে ওয়াচম্যান ক্যাংকে সেখান থেকে চলে যেতে বলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এই শহরেরই একজন পুলিশ অফিসারকে স্কুলের প্রিন্সিপাল ঘুষ দিচ্ছে। তারা দুজনই স্কুলে ঘটে যাওয়া কোনো ঘটনাকে ধামাচাপা দেওয়ার কথা বলছিল। অন্যদিকে টিচার পার্ক স্টুডেন্ট মিংকে বেধড়ক মারধর করছিল। ক্যাং এটি দেখে টিচার পার্ককে জিজ্ঞেস করে ওকে এভাবে মারছো কেন। তখন পার্ক বলে মিং গতরাতে স্কুল ক্যাম্পাস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এর আগেও সে 2-3 বার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারপর পার্ক মিংকে আদর করে বলে তুমি আমার ফিলিংস কেন বোঝো না, আমার মনের কথা কেন বুঝতে চাও না। কথা বলে পার্ক সেখান থেকে চলে যায়। ক্যাং তখন একটু একটু করে বুঝতে পারছিল যে এখানে কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই রয়েছে।
সন্ধ্যায় স্কুল থেকে বাসায় যাওয়ার সময় ক্যাং দেখতে পায় একটি বাচ্চা মেয়ে জানালার বাহিরে পা ঝুলিয়ে বসে আছে। এটা দেখে ক্যাং ভয় পেয়ে যায়। মেয়েটিকে বারবার ডাকতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ মেয়েটি তো কানে শুনতে পায় না। তাই ক্যাং দৌড়ে যেয়ে মেয়েটিকে জানালা থেকে টেনে ঘরের ভিতরে নিয়ে আসে। বাচ্চা মেয়েটিও প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ক্যাংকে ইগনোর করতে থাকে। তাই ক্যাং মেয়েটিকে ইশারায় বুঝিয়ে বলে, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। মেয়েটি ক্যাংকে সাথে করে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে একটি দরজার দিকে ইশারা করে দিয়ে মেয়েটি সেখান থেকে চলে যায়। ক্যাং দরজা খুলে ভিতরে যেয়ে দেখতে পায় একটি মহিলা একটি স্টুডেন্টকে ইচ্ছামতো টর্চার করছিল। এটি দেখে ক্যাং প্রচণ্ড রেগে যায় এবং মহিলাকে জিজ্ঞেস করে, তুমি ওকে এভাবে মারছো কেন, এবং হুমকিও দেয় যে এরকমটা সে যেন আর না করে। কিন্তু মহিলা তাকে বলে সে এই স্কুলের ইনচার্জ, সে যেভাবে খুশি সেভাবে বাচ্চাদেরকে শাসন করবে। ক্যাং বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে দেয় এবং সে তার হিউম্যান অ্যাক্টিভিস্ট বন্ধু ইউজিনকেও কল করে আসতে বলে। ইউজিন বাচ্চাটির এই অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায় এবং ক্যাংকে বলে সে পুলিশে কমপ্লেইন করবে। এর পরের দৃশ্যে ক্যাং স্কুলের প্রিন্সিপালের কাছে ওই ইনচার্জ মহিলার বিষয়ে সব খুলে বলে। প্রিন্সিপাল তখন বলে যে আমি জানি ইনচার্জের এভাবে বাচ্চাদের শাসন করাটা ঠিক হয়নি, আমরা তার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ক্যাং তখন প্রিন্সিপালকে বলে সে ওই বাচ্চাটিকে হাসপাতালে অ্যাডমিট করেছে। একথা শুনে অ্যাডমিন ভীষণ রেগে যায়। তখন প্রিন্সিপাল ক্যাংকে বলে ওই হাসপাতালের অ্যাড্রেস আমাদের দাও, আর এই বিষয়টা আমাদের উপরে ছেড়ে দাও, আমরা ওকে ওখান থেকে ডিসচার্জ করে নিয়ে আসবো। এইদিকে ইউজিন ক্যাংকে ফোন করে বলে তুমি আমার সাথে ইমিডিয়েটলি দেখা করো, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। ক্যাং ইউজিনের সাথে দেখা করতে চলে যায় এবং ইউজিন ক্যাংকে এমন কিছু বলে যা শুনলে হয়তো আপনার রুহ কেঁপে উঠবে। হসপিটালে যে বাচ্চা মেয়েটিকে অ্যাডমিট করানো হয়েছে সেই বাচ্চা মেয়েটি ইউজিনের জন্য একটি লেটার লিখেছে, যেখানে বাচ্চা মেয়েটি বলেছে স্কুলের প্রিন্সিপাল ওই বাচ্চা মেয়েটিকে করার চেষ্টা করেছিল এবং ওই লেডি ইনচার্জ প্রিন্সিপালের সৎ বোন হয়। এর থেকেও অদ্ভুত বিষয় হলো ওই বাচ্চা মেয়েটি প্রিন্সিপাল এবং লেডিস ইনচার্জেরই মেয়ে, এবং তাছাড়াও স্কুলের অন্যান্য বাচ্চাদের সাথেও এমনটাই করে থাকে তারা। আর এর সাথে প্রিন্সিপালের যমজ ভাইও জড়িত রয়েছে। টিচার পার্ক স্কুলের ছাত্রদেরকে রেপ করার চেষ্টা করত এবং অমানবিক নির্যাতনও করত। এর সাথে শহরের পুলিশও জড়িত রয়েছে, তাই বাচ্চারা পুলিশকে কমপ্লেনও করতে পারে না, কারণ তারা ঘুষ খেয়ে সব ধামাচাপা দিয়ে রেখেছে। এই সব কথা শুনে ক্যাং হতবাক হয়ে যায়, সে বুঝতে পারছে না কি করবে। তখন তার মনে পড়ে সে স্কুলের প্রিন্সিপালকে সব কিছু বলে দিয়েছে। যেই হাসপাতালে ওই বাচ্চা মেয়েটিকে অ্যাডমিট করেছে সে ওই মেয়েটিকে হাসপাতাল থেকে রিলিজ করানোর জন্য তখনই হাসপাতালে ছুটে যায়। অন্যদিকে স্কুলের প্রিন্সিপালও তার টিম নিয়ে হাসপাতালে যেতে থাকে বাচ্চা মেয়েটিকে রিলিজ করানোর জন্য, কিন্তু ক্যাং আর ইউজিন তাদের আগেই বাচ্চা মেয়েটিকে রিলিজ করিয়ে তার বাসায় নিয়ে আসে। ক্যাং মেয়েটিকে ইশারায় জিজ্ঞেস করে ওই দিন রাতে তোমার সাথে কি কি হয়েছে সব আমাকে খুলে বলো। মেয়েটি তখন প্রচণ্ড ভয় পেয়েছিল। এরপর মেয়েটি ইশারায় আস্তে আস্তে সবকিছু বলতে শুরু করলো। মেয়েটি বলল একদিন রাতে প্রিন্সিপাল তার অফিস রুমে তাকে ডেকে তার সাথে জোর জবরদস্তি করা শুরু করলো, কিন্তু মেয়েটি কোনোভাবে প্রিন্সিপালকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে লেডিস টয়লেটে যেয়ে লুকায়, কিন্তু শয়তান প্রিন্সিপাল তাকে খুঁজে বের করে ফেলে এবং সেখানেও তার সাথে জোর জবরদস্তি শুরু করে। কিন্তু বাচ্চা মেয়েটির সাথে যখন আর পেরে উঠতে পারছিল না তখন মেয়েটিকে ইচ্ছামতো পেটাতে থাকে। আর এটা সেদিন রাতের ঘটনা, যেদিন ক্যাং লেডিস টয়লেট থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়েছিল। ইউজিন এই মেয়েটির সব স্টেটমেন্ট ভিডিও করে রাখে, আর সেখানে ওই মেয়েটিকেও আমরা দেখতে পাই, যে মেয়েটি জানালায় পা ঝুলিয়ে বসেছিল। এখন ওই বাচ্চা মেয়েটিও সাহস করে ইশারায় বলতে থাকে তার সাথেও প্রিন্সিপাল জোর জবরদস্তি করে তাকে চেষ্টা করেছে। এগুলো বলতে যেয়ে বাচ্চা মেয়েটি হাউমাউ করে কাঁদতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ক্যাংয়ের মা ও মেয়ে তার সাথে দেখা করতে চলে এসেছে। ক্যাংয়ের মা স্কুলের প্রিন্সিপালের জন্য সাথে করে উপহারও নিয়ে এসেছে। তখন আমরা বুঝতে পারি ক্যাংয়ের মেয়ের অ্যাস্থমার প্রবলেম রয়েছে, সবসময় তাকে দেখাশোনা করতে হয় এবং যত্নে রাখতে হয়। ক্যাংয়ের মা তখন ক্যাংকে বলছিল আমি শুনেছি তোমার স্কুলের প্রিন্সিপালের অনেক লিঙ্ক রয়েছে, সে চাইলে তো তোমার ট্রান্সফার তোমার শহরে করে দিতে পারে। ক্যাং তখন রেগে গিয়ে বলে ওরা অনেক জঘন্য লোক,
ওদের থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা আমার চাই না। ক্যাংয়ের মা তখন বলে, ঘুষের টাকা জোগাড় করার জন্য আমাদের বাড়িটা বন্ধক রেখেছি, এখন আমাদের পরিস্থিতি আগের থেকেও খারাপ হয়ে গেছে, তুমি শুধু এখন মন দিয়ে কাজটা করো আর উপার্জন করো। অন্যদিকে ইউজিন সব ভিডিও এভিডেন্স নিয়ে বাচ্চাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য সবার প্রথমে এডুকেশন ডিপার্টমেন্টে যায়, কিন্তু সেখানে তারা বলে এই সমস্ত ঘটনা ক্লাস শেষ হওয়ার পরে হয়েছে, যেখানে আমাদের করণীয় কিছুই নেই। আসলে ওই স্কুলের প্রিন্সিপাল খুবই পাওয়ারফুল একজন লোক, যার বিপক্ষে কেউ সহজে যেতেও চায় না। এরপর ইউজিন যায় পুলিশ অফিসারের কাছে, যে কিনা আগে থেকেই প্রিন্সিপালের সাথে মিলিত রয়েছে। পুলিশ ইউজিনকে বলে, যেসব বাচ্চারা কথা বলতে পারে না বা কানে শোনে না, তাদের ভরসায় এত বড় একজন পাওয়ারফুল মানুষের বিপক্ষে আমরা যেতে পারবো না। ইউজিন তখন পুলিশকে বলে, তাহলে আমি উচ্চ আদালতে যাব, আপিল করব। কিন্তু পুলিশের এতে কিছুই আসে যায় না, বরং সে বলে, যা মন চায় করো, কিন্তু আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টিচার পার্ক স্টুডেন্ট মিংকে ইচ্ছামতো মারধর করতেছিল। তখন প্রিন্সিপাল তাকে বলে, মিস্টার পার্ক, এটা প্রিন্সিপাল রুম, এখানে এগুলো শোভা পায় না, তুমি ওকে একটা শান্ত জায়গায় নিয়ে আদর যত্ন করো। ক্যাং তখন প্রিন্সিপাল অফিসের বাইরেই দাঁড়িয়েছিল। সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল ভেতরে কি হচ্ছে। ক্যাং সাধারণত খুবই ঠান্ডা প্রকৃতির একজন মানুষ, কিন্তু এসব দেখতে দেখতে তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। পার্ক যখন মিংকে নিয়ে যাচ্ছিল, ক্যাং তখন আর নিজেকে ধরে রাখতে না পেরে পার্কের মাথার মধ্যে পিছন থেকে ফুলের টাপ দিয়ে সজোরে এক আঘাত করে পার্কের মাথা ফাটিয়ে দেয়। আর ক্যাং মিংকে নিয়ে হিউম্যান রাইটস সেন্টারে চলে আসে। সেখানে মিংকে ইশারায় জিজ্ঞেস করে, তোমার সাথে কি কি হয়েছে সব খুলে বলো। মিং তখনও ভয় পেয়েছিল, কিন্তু তারপরেও মিং ক্যাংকে ইশারায় বলে, যদি আমি তোমাদের সবকিছু খুলে বলি তাহলে কি ওদের বিচার করা হবে? ক্যাং তখন ওয়াদা করে মিংকে, বলে অবশ্যই ওদের বিচার করা হবে। তারপর সে জিজ্ঞেস করে, তোমার ছোট ভাই কেন করেছে? মিং তখন বলে, টিচার পার্ক কয়েক মাস ধরে তাকে রেপ। একদিন মিং এর ছোট ভাইকেও টিচার পার্কের রুমে ডাকে। মিং তখন অনেক রিকোয়েস্ট করে টিচার পার্ককে যে সে যেন তার ছোট ভাইয়ের সাথে এমনটা না করে, কিন্তু টিচার পার্ক মিং এর কোনো কথাই শুনল না। তার ছোট ভাইকেও জোর জবরদস্তি করলো। আর এই ভয়ঙ্কর ট্রমা মিং এর ছোট ভাই কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই সেই দিন রাতেই সে সুইসাইড করে। আর এই সমস্ত কথাবার্তা কোরিয়ার একটি নামকরা নিউজ চ্যানেলে লাইভ টেলিকাস্ট করতে থাকে, যার ফলে পুরো শহরের মানুষ এই বিষয়টি নিয়ে হইচই শুরু করে দেয়। এতে বাধ্য হয়ে সেই ঘুষখোর পুলিশ স্কুলের প্রিন্সিপাল ও অ্যাডমিনকে গ্রেফতার করে। পুলিশ তাদেরকে থানায় নিয়ে যাওয়ার সময় একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে তাদেরকে বুঝিয়ে বলে যে সবার আগে তোমরা একটি ভালো উকিল ধরো, যার সাথে জজের হাত আছে, এবং তাদের দুজনকেই টাকা খাওয়ানো যাবে। আর তোমরা যেহেতু রিলিজিয়াস খ্রিস্টিয়ান, সেহেতু তোমরা চার্চকে বলো তোমাদের অ্যারেস্টের বিষয়টি নিয়ে প্রোটেস্ট করতে, কারণ এই বিষয়টি এখন অনেক বড় হয়ে গিয়েছে। আমার সিনিয়ররা আমাকে প্রেশার দিচ্ছে, আমি চাইলেও এখন আর কিছু করতে পারবো না। এর পরের দিনই আমরা দেখতে পাই চার্চের লোকেরা প্রিন্সিপালের অ্যারেস্টের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রোটেস্ট করছে। অন্যদিকে এই তিনজনকে কোর্টে চালান করা হয়েছে। কোর্টে যে জজ, তার এটাই প্রথম কেস। এর আগে উনি একজন উকিল ছিল। সরকারের নতুন একটি নিয়মের কারণে এই কেস তাকে দেওয়া হয়েছে, তাই এই কেসের প্রথম শুনানিতে তেমন কিছুই হয়নি, বরং কোর্ট শেষ হওয়ার পর প্রিন্সিপালের ওয়াইফ এসে ক্যাংকে এক থাপ্পড় মারে এবং ইউজিনের সাথেও মারামারি শুরু করে দেয়। ক্যাংকে স্কুল থেকে বের করে দিয়েছে, এখন আর তার থাকার জন্য কোনো জায়গা নেই। তাই ইউজিনকে সে রিকোয়েস্ট করে তার অফিসে থাকার একটা ব্যবস্থা করে দিতে। ইউজিনে তাকে থাকার ব্যবস্থা করে দেয়। এর পরের দিন আবার কোর্টের শুনানি শুরু হয়। সাক্ষী দেওয়ার জন্য সবার প্রথমে স্কুলের ওয়াচম্যানকে ডাকা হয়। যেহেতু সে প্রিন্সিপালের ইশারায় নাচে, সেহেতু সে প্রিন্সিপালের পক্ষেই কথা বলবে। বাচ্চাদের উকিল যখন তাকে প্রশ্ন করে তখন সে মিথ্যা বলতে থাকে, আর তার এই মিথ্যা আদালতের সামনে ধরাও পড়ে যায়। আদালত তাকে ওয়ার্নিংও করে। এরপরে সেই ডক্টরকে ডাকা হয় যিনি হাসপাতালে বাচ্চা মেয়েটির ট্রিটমেন্ট করেছিল, আর উনিও ওই পাওয়ারফুল লোকদের সাথেই মিলিত রয়েছে, কারণ তিনি ওই বাচ্চা মেয়েটির দুইটি আলাদা রিপোর্ট বানিয়েছে, যেখানে একটাতে লেখা ছিল মেয়েটির সাথে রেপ করা হয়েছে আর অন্যটিতে লেখা ছিল রেপ করা হয়নি। তার এই মিথ্যা আদালতের সামনে প্রকাশ পেয়ে যায়। আদালত তাকে ওয়ার্নিং দেয়। এরপরে তিনজন স্টুডেন্টদের থেকে একজন মেয়েকে ডাকা হয়। মেয়েটি ইশারায় বলে প্রিন্সিপাল ওর ভাই স্কুল টিচার পার্ক গত কয়েক বছর ধরে ওর সাথে খারাপ কাজ করে আসতেছে, কিন্তু কোর্টের এই শুনানিতেও কোনো সিদ্ধান্ত হয় না। স্কুল প্রিন্সিপালের বন্ধু প্রফেসর কিমো এই কেস সম্পর্কে জানতো, কেননা সেই কেনকেই স্কুলের এই জবটা দিয়েছিল। প্রফেসর কেনকে দেখা করতে ডাকলে কেন যে দেখে বিপরীত পক্ষের উকিল ওদের সাথে বসে আছে। প্রফেসর ক্যাংকে বোঝায়, বাচ্চাদের ন্যায় বিচার করে তুমি কিছুই হাসিল করতে পারবা না, কিন্তু তুমি যদি এই কেস উঠিয়ে নাও তাহলে অনেক লাভ হবে। এর পরিবর্তে তোমাকে
অনেক টাকা আর নিজের শহরে ভালো একটা চাকরি দেওয়া হবে। প্রফেসর আরো বলেন, আমি শুনেছি তোমার মেয়েও অসুস্থ, ওর চিকিৎসার জন্য তোমার টাকা প্রয়োজন। ক্যাং ওদের প্রস্তাব ফিরিয়ে দেন আর বলে, আমি এই কেস উঠিয়ে নিলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। পরবর্তী শুনানির জন্য কোর্টরুমে যাওয়ার আগে ক্যাং এর মা তার সাথে দেখা করতে আসে আর রাগ দেখিয়ে বলে, তুমি এখানে চাকরি করতে এসে কি ঝামেলার মধ্যে ফেসে গেলে? তোমার কাছে কি নিজের মেয়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট তারা? ক্যাং তার মায়ের কথা না শোনার ভান করে শুনানির জন্য চলে যায়। আজকে আদালতে জিজ্ঞাসাবাদ করার জন্য ওই বাচ্চাকে আনা হয় যে হসপিটালাইজ ছিল। মেয়েটি ইশারায় বলে যে প্রিন্সিপাল কয়েক বছর ধরে তার সাথে খারাপ কাজ করছে। প্রিন্সিপালের উকিল একটু চালাকির সাথে বলে, তুমি কি বলতে পারবে এই দুই ভাইয়ের মধ্যে প্রিন্সিপাল কোনটা? কারণ তারা দুইজন যমজ, দেখতে একই রকম। মেয়েটি ওদের কাছে যে ইশারায় কিছু দেখাতে থাকে আর বুঝায় যে তাদের মধ্যে প্রিন্সিপাল কোনটা। জাজ মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝলে তিনি প্রিন্সিপাল? মেয়েটি ইশারায় বলতে থাকে, প্রিন্সিপাল খারাপ কাজ করার পর তাদেরকে মেরে ফেলার হুমকি দিত। আর এই একই ইশারা মেয়েটি যখন দেখায় তখন প্রিন্সিপাল লজ্জায় তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ করে। এইভাবেই এই মেয়েটি প্রিন্সিপালকে ফাইন্ড আউট করতে পারে। মেয়েটির এমন জবাবে কেসটি আরো স্ট্রং হয়ে যায়। তারপর জাজ বলে, পরবর্তী শুনানি নেক্সট ফ্রাইডেতে, ওই দিনই কেসের ফলাফল ঘোষণা করা হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ক্যাং মিং এর বাসায় তার দাদির সাথে দেখা করতে যায়। তখন সে দেখে স্কুলের মহিলা ইনচার্জ মিং এর বাড়ি থেকে বের হচ্ছে। তাদের কথা শুনে বোঝা যায় মিং এর মা বাবা অনেক আগেই মারা যায়। মিং এর দাদি তাকে আর তার ছোট ভাইকে লালন পালন করেছেন। তারা এতটাই গরিব যে ঠিকমতো দুবেলার খাবারও জুটে না। তাদের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা দিয়ে কেস তুলে ফেলে। মিং এসব জানার পর অনেক কষ্ট পায়, কিন্তু তার করার কিছুই নেই। মিং এখনও জানে না তার দাদি টাকার জন্য কেস তুলে ফেলেছে। ক্যাং মিংকে টাকার কথা বলে তার কাছে তার দাদিকে ছোট করতে চায় না। ক্যাং বলে, তোমার দাদি অনেক ভালো মানুষ, উনি কেস তুলে নিয়েছে, যে কারণে তুমি কোর্টে সাক্ষী দিতে পারবে না। এই কথা শোনার পর মিং অনেক কষ্ট পায়, তার খারাপ লাগে আর সে কাঁদতে থাকে। মিং রেগে ক্যাংকে বলে, আপনি কথা দিয়েছিলেন তাদের বিচার হবে, তারা শাস্তি পাবে। কিন্তু ক্যাং অসহায়, সে কিছুই করতে পারছে না। ওই রাতে যখন ঘুমিয়েছিল তখন এক স্টুডেন্ট ক্যাংকে জাগিয়ে তোলে। তাকে বলে, প্রিন্সিপাল যখনই আমাদের সাথে খারাপ কাজ করত সে ভিডিও বানাতো। যদি এই রেকর্ডিং আমরা পেয়ে যাই তাহলে বড় একটা প্রমাণ হাতে আসবে। সে রাতে ক্যাং আর মিং স্কুলে যেয়ে প্রিন্সিপাল অফিস রুমের ভিতরে অনেক খোঁজার পর তারা ভিডিও রেকর্ডিং পায়। পরদিন সকালে তারা তাদের উকিলের কাছে রেকর্ডিং নিয়ে দেখায়। উকিল বলে, এইটা অনেক বড় প্রমাণ, কিন্তু কোর্টরুমে এই ভিডিও চালানো যাবে না। জাজের সাথে পার্সোনালভাবে এই ভিডিও ওনাকে দেখাতে হবে। শুনানির দিন চলে আসে আর তিনজন স্টুডেন্টের মধ্যে দুইজনের পরিবারই টাকা নিয়ে কেস তুলে নেয়। শুধু একটা মেয়েরই কেস রয়ে যায়, যাকে ক্যাং হসপিটালাইজ করেছিল। জাজ রায় শোনায়, যেখানে প্রিন্সিপাল আর ওর ভাইকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয় আর স্কুল টিচার পার্ককে 8 মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়। এইটা শোনার পর ক্যাং আর মিং অনেক দুঃখ পায়, কারণ এত স্ট্রং প্রমাণ থাকার পরেও তাদের এত কম শাস্তি হয়। বাচ্চাদের ন্যায় বিচার দিতে না পারায় ক্যাং তার উকিলের দিকে তাকায় আর সন্দেহ করে হয়তো তাদের উকিলও টাকার বিনিময়ে প্রিন্সিপালদের সাথে মিলে গেছে। এর পরের দৃশ্যে দেখা যায় স্কুলের 3 ক্রিমিনাল তাদের উকিলকে নিয়ে পার্টি করতে থাকে। প্রিন্সিপাল উকিলকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে কেসটা আমাদের পক্ষে করিয়েছো? তখন উকিল বলে, জাজকে অনেকগুলো টাকা দিয়েছি আর ক্যাংদের উকিলকেও টাকা দেই আর জবের অফার দেই। অন্যদিকে দেখা যায় ক্যাং এই সিদ্ধান্তে মন খারাপ করে শহর ছেড়ে চলে যেতে চায়। মিং ক্যাংকে বলে যাওয়ার আগে একবার বাচ্চাদের সাথে দেখা করে যেতে, কিন্তু ক্যাং দেখা করতে যেতে চায় না, কারণ সে মনে করে যে বাচ্চাদের ন্যায় বিচার দিতে পারেনি। পার্ক থেকে প্রতিশোধ নিতে মিং রেল লাইনে অপেক্ষা করতে থাকে। পার্ক মিংকে দেখে বলে, পুরনো কথা ভুলে যাও, আমার সাথে বাড়ি চলো। মিং তখনই হঠাৎ করে পার্কের পেটে ছুরি দিয়ে আঘাত করে। রেগে পার্ক মিংকে মারতে থাকে। মিংও সুযোগ বুঝে পার্কের পায়ে ছুরি দিয়ে আঘাত করে, ফলে পার্ক আহত হয়ে মাটিতে শুয়ে পড়ে। তখন মিং খেয়াল করে সামনে ট্রেন আসছে। মিং পার্কের সাথে জোরাজুরি করে একই রেল লাইনে থাকে যেই লাইনে ট্রেন আসছে। মুহূর্তের মধ্যেই ট্রেনটি দুইজনের উপর দিয়ে যায় আর তারা দুইজনই মারা যায়। মিং তার জীবন উৎসর্গ করে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়। আর এই শহরের সব মানুষ যারা বলতে ও শুনতে পায় না তারা একত্রে হয়ে আন্দোলন করে, কিন্তু পুলিশও টাকা খেয়ে তাদের অত্যাচার করে। আন্দোলন করে কোনো লাভ হয় না, তারা ফিরে আসে।
কয়েক বছর পর দেখানো হয় ক্যাং তার নিজের শহরে চলে এসেছে। ওই দুইজন স্টুডেন্টকে নিয়ে সে এখনও তাদের কেস লড়ে যাচ্ছে, যদিও ন্যায় বিচার পাওয়ার কোনো আশা নেই। আর এই মর্মান্তিক কষ্ট নিয়েই শেষ হয় আজকের মুভিটি। গল্পটা হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু না। 2011 সালে যখন এই মুভিটি সিনেমা হলে মুক্তি পায়, তখন পুরো দক্ষিণ কোরিয়ায় আগুন জ্বলে ওঠে। লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে। জনগণের এই তীব্র প্রতিবাদের মুখে কোরিয়ার সরকার বাধ্য হয় তাদের আইন পরিবর্তন করে, যাকে বলা হয় ডগানি বিল। এই আইনের মাধ্যমে মামলাটি আবার সচল করা হয়। সেই শয়তান শিক্ষকদের 12 বছরের কঠিন কারাদণ্ড দেওয়া হয় এবং সেই কুখ্যাত স্কুলটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। মুভিতে হয়তো জাস্টিস বা ইনসাফ মেলেনি, কিন্তু বাস্তব জীবনে সিনেমার এই শক্তির কারণেই অপরাধীদের তাদের পাপের শাস্তি পেতে হয়েছিল। ক্ষমতার লোভ আর টাকার অহংকার সাময়িকভাবে জিতলেও শেষ পর্যন্ত কিন্তু সত্যেরই জয় হয়। এই মুভিটি নিয়ে আপনার অনুভূতি কী? কমেন্টে অবশ্যই জানাবেন। দীর্ঘদিন পর চ্যানেলে ফিরলাম। আপনাদের একটি সাবস্ক্রাইব আর লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন।